জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব পুরো ইসরায়েল দখল করতে চলেছে মিশর। আরও জানিয়ে দেব ইসরায়েলকে কঠিন শর্ত দিল সৌদি। এরপর থাকছে ৬০ দিনের যুদ্ধের প্রস্তুতি ইরানের। এবং সর্বশেষ থাকছে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। পুরো ইসরায়েল দখল করতে চলেছে মিশর। পুরো ইসরায়েলের বর্ডার, মিশর সীমান্ত সবকিছু দখল করে ফেলেছে মিশর। মিশরের এই পদক্ষেপে সাড়া ফেলেছে পুরো আন্তর্জাতিক মহলে। প্রত্যেকটা মুসলিম দেশ মিশরকে আহ্বান জানাচ্ছে কোনো ইসরায়েলিকে এই সীমান্তবর্তী এলাকা থেকে বাইরে বের হতে দেবে না মিশর, এবং ইসরায়েল সরকারকে আটক না করা পর্যন্ত এই মিশন চলবে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সম্প্রতি মিশরের সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান শক্তি নিয়ে নানা আপত্তি তুলেছে ইসরায়েল। মিশর সিনাই উপত্যকায় সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে বলেও অভিযোগ করছে তারা। এ পদক্ষেপ 1979 সালের মিশর ইসরায়েল শান্তি চুক্তির লঙ্ঘন বলেও দাবি করেছে তেল আবিব। ইসরায়েলের অভিযোগ, মিশর এমন সামরিক অবকাঠামো তৈরি করছে যা কেবল আক্রমণাত্মক অভিযানের জন্য ব্যবহার হতে পারে। তারা বিমান ঘাঁটি, রানওয়ে সম্প্রসারণ এবং মিসাইল মজুদের জন্য ব্যবহৃত হতে পারে এমন ভূগর্ভস্থ স্থাপনা নির্মাণ করছে বলেও অভিযোগ করেছে ইসরায়েল। মিশরকে নিয়ে ইসরায়েলের মন্তব্যের জবাব দিয়েছেন দেশটির বিশিষ্ট সামরিক কৌশলবিদ মেজর জেনারেল সামির ফারাজ। তিনি বলেছেন, কায়রোর সামরিক শক্তি বৃদ্ধি প্রতিরক্ষামূলক পদক্ষেপ। এটি জাতীয় নিরাপত্তার কথা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক মন্তব্যে ফারাজ বলেন, ইসরায়েলের এমন উদ্বেগ জানানোর কারণ তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার ফল, মিশরের পক্ষ থেকে আসা প্রকৃত হুমকি অজুহাত মাত্র। তিনি জোর দিয়ে বলেন, মিশর প্রায় ৪৪ বছর ধরে কোনো লঙ্ঘন ছাড়াই ইসরায়েলের সঙ্গে তার শান্তি চুক্তিকে সম্মান করে এসেছে। শান্তি হলেও এটি মিশরের কৌশলগত রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি। ফারাজ ইসরায়েলের সামরিক অবস্থা নিয়ে করা দাবিগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দেন। তিনি যুক্তি দেন, এ মন্তব্যগুলো ইসরায়েলে গাজায় তার উদ্দেশ্য অর্জন করতে না পারা ব্যর্থতা থেকে মনোযোগ সরাতে চাচ্ছে। ইসরায়েলের অর্থনীতি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অন্যতম বৃহৎ অর্থনীতি। দেশটির অর্থনীতি মূলত পরিষেবা খাত, বিশেষ করে পর্যটন এবং সুয়েজ খাল থেকে আয়ের ওপর নির্ভরশীল। জেনারেল ফারাজ বলেন, গত বছরগুলোতে মিশর অর্থনীতি গড়ে তোলার পাশাপাশি শান্তির রক্ষার জন্য তার সেনাবাহিনীকেও শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে। ফারাজ বলেন, মিশরের সামরিক আধুনিকীকরণের লক্ষ্য ইসরায়েল নয়, বরং একাধিক আঞ্চলিক হুমকি মোকাবেলা করা। তিনি ব্রাইট স্টার মহড়ার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশরের শক্তিশালী অংশীদারিত্বের কথাও তুলে ধরেন। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সিদ্ধান্তের প্রশংসা করেন, কারণ যুক্তরাষ্ট্রের অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে রাশিয়া, ফ্রান্স এবং অন্য দেশ থেকেও অস্ত্র সংগ্রহের নীতি নিয়েছেন, যাতে মিশরের প্রতিরক্ষা আরও স্বাধীন ও ভারসাম্যপূর্ণ হয়। ইসরায়েলকে কঠিন শর্ত দিল সৌদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করেছিলেন সৌদি আরব শীঘ্রই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। এই কারণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চলতি মাসে ওয়াশিংটন সফরে যাচ্ছেন। তবে আলোচনা সংশ্লিষ্ট কিছু সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, হোয়াইট হাউসের ট্রাম্পের সেই প্রত্যাশা পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। রিয়াদ ওয়াশিংটনকে স্পষ্ট বার্তা দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি তখনই বিবেচনা করা হবে যখন একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য স্পষ্ট রূপরেখা ও সময়সূচি নির্ধারিত হবে। ইসলামের জন্মভূমি মক্কা মদিনার তত্ত্বাবধায়ক সৌদি আরবের জন্য ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া শুধু কূটনৈতিক বিষয় নয়, বরং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি সংবেদনশীল ইস্যু। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে আরব জনমনে ইসরায়েল বিরোধী মনোভাব এখন তুঙ্গে। আর এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি বরাবরই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। উপসাগরীয় গবেষণা কেন্দ্রের মতে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুনির্দিষ্ট অঙ্গীকার না পাওয়া এবং মার্কিন সামরিক নিরাপত্তার নিশ্চয়তা, এই দুটি লব্ধের চাহিদা মেটানো সম্ভব না হওয়ায় ডোনাল্ড ট্রাম্পের ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা আপাতত বিলম্বিত হতে চলেছে। ৬০ দিনের যুদ্ধের প্রস্তুতি ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো কি সত্যি অক্ষত অবস্থায় আছে? চলতি বছরের জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের টানা ১২ দিনের হামলায় এত কিছু ধ্বংস হলো, কিন্তু এই বিশাল অবকাঠামোগুলো কিভাবে টিকে গেল সে প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে বিশ্ব অঙ্গন জুড়ে। দেশটির একজন শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, আমাদের প্রায় সব ভূগর্ভস্থ ও পর্বতের নিচের ক্ষেপণাস্ত্র অবকাঠামো অক্ষত রয়েছে।
প্রশ্ন হলো, কোন ধরনের বাংকার বা সুরক্ষা ব্যবস্থা এই স্থাপনাগুলোকে এমন নিরাপত্তা দিয়েছে? ইসরায়েলের এত বড় আক্রমণ, তবুও কোনো ক্ষতি হয়নি। এটা কি বাস্তব নাকি কৌশলগত বার্তা? ১৩ জুন শুরু হওয়া যুদ্ধে ১২ দিন ধরে আগুন আর ধোঁয়ায় পড়া ছিল মধ্যপ্রাচ্য। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। পারমাণবিক স্থাপনাগুলোতে বোমাবর্ষণ করেছে যুক্তরাষ্ট্র। তাহলে প্রশ্ন উঠছে, এই হামলা যদি এত ব্যাপক হয়, ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো কিভাবে বেঁচে গেল? ইরানের দাবি, একটিও ক্ষেপণাস্ত্রে আঁচড় পড়েনি। তাহলে ইসরায়েলের সেই প্রচারণা, ইরানের মিসাইল ক্ষমতা ধ্বংস, তা কি শুধুই মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল? ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদের বক্তব্য স্পষ্ট, আমাদের ক্ষেপণাস্ত্রে এক বিন্দুও আঁচড় পড়েনি। কিন্তু বিশ্লেষকদের প্রশ্ন, এই অক্ষত থাকার ঘোষণা কি বাস্তব প্রতিবেদন নাকি মনোবল ধরে রাখার অংশ? মেজর জেনারেল মহাসেন রেজাই জানিয়েছেন, ইরান ২ মাসের পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল। প্রশ্ন হচ্ছে, এই প্রস্তুতি কি প্রতিরক্ষা কৌশল নাকি আগ্রাসনের ইঙ্গিত? আর যদি যুদ্ধ সত্যিই আবার শুরু হয়, ইরানের আরও কঠিন প্রতিঘাত বলতে ঠিক কতটা কঠিন হবে সেই আঘাত? আমেরিকান গণমাধ্যম বলছে, ওই যুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে তাদের থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের প্রায় ১/৪। প্রশ্ন হল, যদি এত আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও ব্যর্থ হয় ইরানের ব্যালিস্টিক মিসাইল থামাতে, তাহলে ভবিষ্যতের যুদ্ধের মানচিত্র কেমন হতে পারে? বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য। বিশ্বের পরিবর্তিত ভূ রাজনৈতিক পরিস্থিতিতে আধুনিক সমরাস্ত্র তৈরির প্রতিযোগিতায় নেমেছে বিশ্ব। বিশেষ করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে এক ধরনের প্রতিযোগিতা চলছে। এই প্রতিযোগিতা অনেক দূর এগিয়ে গেছে মধ্যপ্রাচ্যে উদয়মান শক্তি ইরান। চিরপ্রতিদ্বন্দ্বী ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে ব্যাপকভাবে এগিয়ে যাওয়ায় বেশ চাপ অনুভব করছে দখলদার ইসরায়েল। ফলে ইসরায়েলের সময় দ্রুত ভুরিয়ে আসছে, কারণ ইরান ও তাদের প্রক্সি গোষ্ঠী লেবাননের হিজবুল্লাহ দ্রুতই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কাছাকাছি পৌঁছে যাচ্ছে, যা ইসরায়েলের বহু বছরের প্রতিরক্ষা নীতিকে হুমকির মুখে ফেলতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির ৫ গুণেরও বেশি বেগে উঠতে পারে। এদের গতি এত বেশি যে বর্তমানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম বা ডেভিড স্লিং কার্যকরভাবে এগুলোকে শনাক্ত বা আটকাতে পারে না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত দিক পরিবর্তন করতে পারে, ফলে এগুলোকে ট্র্যাক করা প্রায় অসম্ভব। একটি ক্ষেপণাস্ত্র তেহরান থেকে তেল আবিবে কয়েক মিনিটেই পৌঁছাতে পারে। তবে এই অস্ত্র তৈরি করা যেমন ভয়ঙ্কর, তেমনি কঠিনও। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো বিশ্বের বহু দেশ এই প্রযুক্তিতে বিনিয়োগ করছে, কিন্তু পরীক্ষাগুলো অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। হাইপারসনিক গতিতে উড়লে বাতাস নিজেই বদলে যায়। এত তাপ সৃষ্টি হয় যে বাতাস আয়নিত হয়ে গ্যাসে পরিণত হয়। এর ফলে বিমানের চারপাশে বায়ুপ্রবাহ, তাপ ও রাসায়নিক বিক্রিয়া সবকিছুই অনিয়ন্ত্রিত হয়ে যায়। এই বাস্তব অবস্থা পৃথিবীতে কৃত্রিমভাবে তৈরি করা প্রায় অসম্ভব। বিশ্বের অধিকাংশ হাইপারসনিক ওয়েন টানেল মাত্র কয়েক সেকেন্ডের জন্য এমন পরিস্থিতি তৈরি করতে পারে, তো ছোট স্কেলে। তাই প্রকৌশলীরা সাধারণত সিমুলেশন ও পরীক্ষার টুকরো তথ্যের উপর নির্ভর করেন। কিন্তু এমন গতির